হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, 23-24 এবং 24-25 সেশনের শিক্ষার্থী যারা আছো, যারা অ্যাডমিশন দিতেছো, তোমাদের অ্যাডমিশন ফেজটা খুব কঠিন যাচ্ছে আমরা জানি। তো আমরা সেই উপলক্ষে আমরা আজকে আরেকটা নতুন একটা টপিক, সেটা হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সমাধান সিরিজে আমরা কি করবো, আজকে হচ্ছে 23-24 সেশনে আসা প্রত্যেকটা শিফটের এমসিকিউ গুলো আমরা আজকের ক্লাসে দেখবো। তো তুমি যদি পরীক্ষার্থী হও অবশ্যই কি করবা, ক্লাসটা মনোযোগ সহকারে করবা, কারণ এই ক্লাস তোমার একদম বেসিক থেকে প্রত্যেকটা টপিক ভেঙে ভেঙে এক একটা করে কোর্সে আমি সমাধান করে দেখাচ্ছি যে টপিকগুলো এভাবে আসছে এবং এই টপিকগুলো থেকে আসছে, এবং এটা তোমাকে অ্যানালাইসিস করতে সাহায্য করবে। তো তুমি ক্লাসটা যতটুকু সময় লাগবে তুমি একটু মনোযোগ সহকারে ক্লাসটা করো, আশা করি তোমার বাকি অ্যাডমিশন গুলোতে এই জিনিসগুলো ফোকাস করবে। তো চলো আমরা প্রথম প্রশ্নটার সমাধান করি। তো আমরা কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 23-24 সেশন পদার্থবিজ্ঞান, এটা হচ্ছে প্রথম শিফটের প্রশ্ন। এন্ড হচ্ছে কি সুজন ফিজিক্স এন্ড হচ্ছে কি ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আজকে ক্লাসটা। এন্ড যারা তো ইউটিউব চ্যানেল থেকে ক্লাস করতেছো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে ক্লাস করে থাকলে পেজকে যদি ফলো করে না থাকলে অবশ্যই ফলো করো, এবং বন্ধুদের কাছে পেজটা কি করে দিও, মেনশন করে দিও এবং শেয়ার করে দিও। ওকে, তো চলো আমরা আসি। তাপ ধারণ ক্ষমতার মাত্রা কমছে, এই প্রশ্নটা আসছে। দেখো, তাপ ধারণ ক্ষমতা আমরা ধরো একটা বস্তু, ধরো আমাদের হচ্ছে কোনো তাপমাত্রা, ধরো থিটা তাপমাত্রা বৃদ্ধি করতে, তখন থিটা তাপমাত্রা বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন হয়, কিউ পরিমাণ তাপের প্রয়োজন, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি কি করি 1 কেলভিন, বা আমরা হচ্ছে থিটা কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে আমার যতটুকু তাপের প্রয়োজন হয়, তাহলে আমরা 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় সেটাকে আমরা বলবো কি তাপ ধারণ ক্ষমতা। থিটা ডিভাইডেড বাই কত, এখানে তাপমাত্রা পরিবর্তন কতটুকু, ধরো আমরা যে পরিবর্তন হবে ডেল থিটা, বুঝছো? তো এইটুকু আমরা প্রকাশ করা হয় কি তাপ ধারণ ক্ষমতা, তাপ ধারণ ক্ষমতাকে প্রকাশ করা হয় সি দ্বারা, তার মানে এখানে কত কিউ ডিভাইডেড বাই ডেল থিটা। দেখো এখান থেকে আমরা এইটুকু পাইতেছি, তাহলে আমাদের এখানে কিউ মানে কি, কিউ দ্বারা বোঝাইতেছে তাপ, তাহলে তাপ কি এক প্রকার শক্তি না? তাপ, তাপ এক প্রকার শক্তি হলে কি শক্তির এককটা কি, আমরা শক্তির মাত্রা জানি, শক্তি এবং কি কাজ, এগুলোর মাত্রা তাপের মাত্রার সমান। দেখো কাজের মাত্রা তারপরে শক্তির মাত্রা সবগুলাই কি সেম না? আমরা দেখো কাজের মাত্রাটা কি পড়ছো, ডব্লিউ ইকুয়াল টু কি পড়ছো বলো তো, আমরা এফ এস পড়ছো, এখানে আমরা এফ সমান কত এম এল ইনভার্স 2, আর এখানে কত এল, তাহলে আমরা এখানে কত পাবো বলো তো এম এল স্কয়ার ইনভার্স কত 2। নিচে দেখো, তাহলে আমরা এখানে তাপমাত্রা ধারণের ক্ষমতাটা যদি বের করি তাহলে সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এখানে সি ইকুয়াল টু লিখতে পারি যে কত এম এল স্কয়ার ইনভার্স কত 2, নিচে কত তাপমাত্রা, তাপমাত্রাকে প্রকাশ করা হচ্ছে থিটা, তাহলে এখান থেকে আমরা একবার যদি দেখি এম এল স্কয়ার ইনভার্স 2, তাহলে থিটা ইনভার্স, এটা হচ্ছে আমাদের তাপ ধারণ ক্ষমতার একক মাত্রা। এতটুকু যদি হয় তাহলে দেখো তো এটা কোনটা আনসার হচ্ছে, আনসারটা এ নাম্বার না, এটার প্রশ্নের আনসার হচ্ছে সঠিক উত্তর কোনটা এ, বুঝছো? এটুকু বুঝো। এখন আমাদের এইখান থেকে তো তুমি এককটা পাই না, তাহলে তোমার মাত্রাটাও তো লাগবে, তুমি মাত্রাটা যদি বের করতে চাও তো তুমি অবশ্যই পাবা। এখন দেখো মাত্রাটা তুমি বের করতে এককটা বের করতে পারো, একক এখানে আমরা থিটা দ্বারাই বুঝাবা, এখানে আমাদের কি কেলভিন, আমরা থিটা বা এটাকে কেলভিন বোঝাবো, যেটাই নেই আমরা একটা নিতে পারবো, বুঝছো? তাহলে দেখো আমাদের এই অংশটুকু আসো, একক ভেক্টর বের করবো, আমরা এখান থেকে এককটা বের করবো, তাহলে আমরা এখানে এম এর একক বলতো, এম এর একক হচ্ছে বর একক কেজি, এই দূরত্বের একক কি মিটার, তাহলে আমরা কি লিখবো মিটার স্কয়ার সমান পার সেকেন্ড, এখানে আমরা থিটাটাকে আমরা কি লিখবো কেলভিন পার কেলভিন, এতটুকু এই এককটা আমরা লিখতে পারি। তো একক হিসেবে এতটুকু আমরা জানলেই হবে। আসো আমরা পরবর্তী প্রশ্নটা, তুমি প্রত্যেকটা প্রশ্নের আনসার করবা, কারণ পাশাপাশি ওই প্রশ্নের উত্তর করার চেষ্টা করো। এখানে আসো, এই প্রশ্নটা বলছে যে বলছে এ ভেক্টর এবং বি ভেক্টর হলে এ এর সাপেক্ষে বি এর অভিক্ষেপ নির্ণয় করো, এন্ড যার সাপেক্ষে নির্ণয় করতে হয় সেটা কি হয় নিচে হয়, আর বাকিগুলো সেম থাকে। দেখো আমরা কি বি এর অভিক্ষেপ না, বি এর অভিক্ষেপ মানে কত বি cos থিটা ইকুয়াল কত লিখতে পারবে a ডট বি ডিভাইডেড বাই কত a, তাহলে বলো তো a ডট বি, তাহলে এই দুইটাকে ডট গুণ করবে, একটা একটার উপর অভিক্ষেপ, তাহলে a আর b এর মানে কত, এই i এর সাথে এটার সব গুণ করো, দেখো তো তুমি কি পাবা, এই এটার সাথে এটার সব গুণ, তাহলে কত 3, পরে কি পাইতেছে প্লাস এর 6, দেখো এটা মাইনাস এটা মাইনাস প্লাস, তাহলে মাইনাস এর কত হবে মাইনাস এর 2 ডিভাইডেড বাই কত এর মানে কত পাবো কত 4 8 8 আর 9, তাহলে রুট ওভার কত 9,
তাহলে দেখো এখানে আমরা যে মানটা পাইতেছো উপরে পাইতেছো কি হচ্ছে 5 -1 আর এখানে হচ্ছে 7। তো বলো তো কত পাইতেছো? আচ্ছা এটা 3 আর এটা হচ্ছে 4, সরি এটা হচ্ছে মিস্টেক গেছে, এখানে হচ্ছে 4 হবে। তাহলে আমরা কত পাইতেছো? এখানে হচ্ছে 5, তাহলে আমরা কত 5/3। তাহলে এতটুকু পাইলে অভিক্ষেপ। এটা কার? বি cos θ। বি cos θ কি কার উপর? a এর উপর b এর অভিক্ষেপ। a এর উপর b এর অভিক্ষেপ মানে a এর সাপেক্ষে b এর অভিক্ষেপ। তাহলে যদি আমরা b এর সাপেক্ষে a এর অভিক্ষেপ হইতো, b এর সাপেক্ষে a এর অভিক্ষেপ, a এর অভিক্ষেপ, তাহলে আমরা যার সাপেক্ষে অভিক্ষেপটা বের করতাম সেটা নিচে হইতো। তাহলে আমরা কি লিখবো? a cos θ ইকুয়াল কত? b a ডট b। তাহলে আমরা উপরে পাইতাম কত? উপরে পাইতেছি কত 5, নিচে কত পাবো? নিচে আসবে 9। দেখো তাহলে আমরা এখানে একটা মান পাবো 9 প্লাস এর 4 প্লাস এর 1। তাহলে আমরা কত পাইতেছো? নিচে 14 13 14, তাহলে আমরা কত 5/14 পাই। 5/40। এটা আনসার কোনটা? এটা। এখন বুঝছো? আশা করি এই টপিকটা বুঝছো। যদি যার সাপেক্ষে অভিক্ষেপ বের করতে বলবে সেটা নিচে হবে আর বাকিটা উপরে। চলো আমরা এটা আসি। এই একটা অঙ্ক বলছে, দেখো এই প্রশ্নটা আমাদের চিত্র অনুযায়ী বলছে যে চিত্র দুটির অক্ষের সাপেক্ষে একটি দণ্ডের জড়তার ভ্রামক I1 আরেকটার জড়তার I2 হলে তাদের মধ্যে সম্পর্ক বা কোনটি সত্য। দেখো আমাদের এখান থেকে যার I এর মানটা বড়, দেখো আমরা I সমান কি করছি বলতো? I সমান আমরা পড়ে আসছি m r স্কয়ার। এখন যখন আমাদের এই দণ্ডটা থাকে, এরকম দণ্ড থাকে, তখন আমরা জড়তার ভ্রামকটা পাইছি I ইকুয়াল টু কত m l স্কয়ার ডিভাইডেড বাই কত ডিভাইডেড বাই 12 এত পাইছি। এটা আমাদের জড়তার ভ্রামক পাইছি। এখন দেখো এইখানে একটা দণ্ড আছে আর এখানে আমরা আরেকটা অক্ষ, দুইটাই একই রকম দণ্ড, লম্ব অক্ষ বরাবর চিন্তা করো। তো দেখো এটার কি ব্যাসার্ধটা কম না? তাহলে সেই ক্ষেত্রে জড়তার ভ্রামক কারটা বেশি হবে? আমরা প্রথমটার ক্ষেত্রে জড়তার ভ্রামক বেশি না, I1 ইজ গ্রেটার দেন কত I2। তাহলে প্রথমটার ক্ষেত্রে জড়তার ভ্রামক কি হবে? দ্বিতীয়টার থেকে বেশি। কারণ কি আমরা দুইটা অক্ষ বা এটা সরু যদি দণ্ড চিন্তা করি, এই দণ্ডের অক্ষ বরাবর একদম মধ্য অক্ষ বরাবর এরকম হলে তাহলে জড়তার ভ্রামকের সূত্র কোনটা? I ইকুয়াল টু কত m l স্কয়ার বাই 12। এত, তাই না? এতটুকু তুমি পড়ছো। তাহলে এইখান থেকে দেখো এই l এর মানটা, l এর মান এর উপর কি জড়তার ভ্রামক ডিপেন্ড করতেছে না। l এর মান যার বড় তার জড়তার ভ্রামকটা তো বেশি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি এইখানে দেখো তো এইটার ক্ষেত্রে আমরা জড়তার ভ্রামকটার মান কি l এর মান কম পাবা না? তাহলে কি জড়তার ভ্রামকটা কম আসবে। তার জন্য আমরা কি করছি? आंसर হচ্ছে কোনটা? এ নাম্বার। বুঝছো? आंसर হচ্ছে এই। তো চলো আমরা এই প্রশ্নটা, কালকে আমরা এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো একটু দেখেছিলাম। দেখো কি বলছে? বলছে সিলিকনের সাথে একটা অপদ্রব্য হিসাবে আর্সেনিক যুক্ত করলে সেটি কি হিসাবে ব্যবহার হবে? আর্সেনিক যুক্ত করবে একটা সিলিকন থাকতে পারে। ধরো আমরা এই পাশে সিলিকন, আমরা জানি সিলিকন, এই পাশে একটা সিলিকন আছে, এই পাশেও সিলিকন, এই পাশে একটা সিলিকন, ধরো আমরা এই পাশে একটা আমরা কি দিলাম? আর্সেনিক দিয়ে দিলাম, তাই না? এখন দেখো এখানে সিলিকন, এখানেও সিলিকন, এখানেও সিলিকন, এখানেও সিলিকন। দেখো এখানে যখন ক্যালাসটা গঠন করে এখানে একটা সিলিকন, এই সিলিকন গুলা আমরা কি করতেছে একটা সমযোজী বন্ধনের মধ্যে সে কি করে আবদ্ধ থাকে। দেখো এই জায়গায় এই আর্সেনিকটা দেওয়ার ফলে এখানে একটা ডোপ আয়ন হয়েছে, এখানে একটা ডোপ আয়ন হয়েছে। ডোপ আয়ন হলে সেখানে কি তড়িৎ প্রবাহ সৃষ্টি করতেছে। তা এই যে দেখো এখানে আমরা যে আর্সেনিকটা যুক্ত করা হয়েছে এটাকে আমাদেরকে বলা হয়, এটাকে আমরা বলা হয় পিন টাইপ, হচ্ছে কিটা এন টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী। এখন দেখো এন টাইপের মধ্যে কি কি থাকতে পারে বুঝছো? অ্যান্টিমনি কি থাকে? আর্সেনিক থাকতে পারে, অ্যান্টিমনি থাকতে পারে, অ্যান্টিমনি আর এটা হচ্ছে কত বিসমাথ। এই জিনিসগুলো যদি থাকে তাহলে সেটা কি করবে? আমাদের কি এন টাইপ সেমিকন্ডাক্টর কাজ করবে। এন টাইপ সেমিকন্ডাক্টর মধ্যে সে বাহকটাকে, এখানে আমরা দেখছি বাহক, আমরা পি টাইপের ক্ষেত্রে আমরা জানি যেটা হচ্ছে হোলটা হচ্ছে বাহক, এখানে বাহকটাকে, এখানে বাহক হচ্ছে ইলেকট্রন, বাহক হচ্ছে ইলেকট্রন। তাহলে গ্রিটাকে দেখো, গ্রিটা হচ্ছে আমাদের কি হোল, বুঝছো? হোল বা আমরা কি বলতে পারি হোল।
তাহলে বলো তো এখানে আনসারটা কোনটা হবে? এখানে আনসার হচ্ছে কি টাইপ? এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে এ নাম্বার। এটা আমাদের 3 নাম্বার প্রশ্ন আনসার গেল। আশা করি এই জিনিসগুলো একটু বুঝবো। তো চলো আমরা একটু পি টাইপেরটা একটু দেখাই দিই। আমাদের আছে এখানে পি টাইপ সেমিকন্ডাক্টর। দেখো পি টাইপ সেমিকন্ডাক্টর। দেখো পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি থাকবে? ত্রিযুজি মৌল থাকবে। ত্রিযুজি মৌল। তাহলে ত্রিযুজি মৌল কোনগুলো? অ্যালুমিনিয়াম, বোরন, হচ্ছে কি বোরন, গ্যালিয়াম কি আর হচ্ছে ইন্ডিয়াম। এইগুলো হচ্ছে আমাদের কি ত্রিযুজি মৌল। এইগুলা যদি যুক্ত থাকে তাহলে সেটা কি করবে? আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর বা পি টাইপ অর্ধপরিবাহী বলবো। এখন দেখো পি টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমাদেরকে বাহকটাকে, বাহক হচ্ছে আর কি গৃহীতাকে, গৃহীতা, গৃহীতা হলো ইলেকট্রন, ইলেকট্রন। এই জিনিসগুলো একটু মাথায় বুঝছো? আসো আমাদের এই প্রশ্নটা আসো, এটা আমাদের নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আসছে। কি বলছে দেখো, আমরা বলছি নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি কি বলছে, নিউটনের গতির দ্বিতীয় সূত্র সমান m equal to ma। তুমি অবশ্যই ক্লাস করলে অবশ্যই আনসার করে ফেলো, তাহলে তোমার পরীক্ষা এটা জিনিসটা তোমার মাথায় থাকবে বেশিক্ষণ। আমরা f সমান যদি ma হয়, কি বলছে f সমান ma, তাহলে b এর বেগের মান, বেগ b বেগে চলমান কোনো বস্তুর ভর শূন্য না হলেও, কি বলছে m এর মান যদি শূন্য না হয় তখন কখন বল শূন্য হবে? m এর মান শূন্য না হলে কখন বল শূন্য হবে? আমরা কি জানি বলো তো? আমরা আমরা কি পড়ছি বলো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে? F প্রপোর্শনাল A, বা আমরা এখান থেকে লিখতে পারতাম F equal to ma লিখতে পারি, তাই না? এখন দেখো এখানে বলটা শূন্য ধরতে গেলে আমরা ধরলাম আমরা বল শূন্য। এখন বল কখন শূন্য হবে? এখানে তো m এর মান তো একটা নির্দিষ্ট থাকে, নির্দিষ্ট। এখন নির্দিষ্ট না, বল নির্দিষ্ট, তার মানে m এর মান নির্দিষ্ট, কিন্তু ত্বরণটাকে আমরা নির্দিষ্ট জানি না, ত্বরণটাকে আমাদের নির্দিষ্ট না, কিন্তু ত্বরণটা আমরা সমান কি জানি আবার বলতো? ত্বরণ দেখো, ত্বরণ a equal to বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি? বেগের অন্তরককে কি বলে? ত্বরণ। তার মানে কত? dt। দেখো আমরা এইটুকু একটু বোঝার চেষ্টা করি এখান থেকে আমরা, তাহলে আমরা কি এই ত্বরণটা কার বেগের অন্তরকের সমানুপাতিক না? এখন চিন্তা করো এই ত্বরণটা শূন্য পাবো কখন? এই b এর মানটা যদি, b এর মানটা যদি ধ্রুবক বা কি হয় নির্দিষ্ট, ধ্রুবক বা নির্দিষ্ট, তখন আমরা কি এর মানটা কি শূন্য হবে না? তাহলে b এ যদি ধ্রুবক হলে তাহলে কি হবে? আমাদের ত্বরণটা শূন্য। তাহলে আমরা এখানে একটু বলতে পারি যে কি বলতে পারি বলতো? যদি b ধ্রুবক থাকে, ধ্রুবক থাকলে আমাদের কি হবে? ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য। যখন আমরা কি m এর মানটাও কি থাকবে? নির্দিষ্ট থাকবে। যখন m equal to কি নির্দিষ্ট, বুঝছো? এই জিনিসটা একটু মাথায় রাখবে। আশা করি এটা তোমার ক্লিয়ার হয়েছে। তো চলো পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে আমরা এখান থেকে বের করব এক স্কেল। তারপরে বলছে চলো আমরা একটু দেখি এখান থেকে কোনটার একক গুলো বড়। আমি এখান থেকে এইটুকু বলতে পারি যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্যারাস্কেল, এটার এককটা বড়, কত জানি 3.13 সামথিং একটা মান। তারপরটা হচ্ছে আলোকবর্ষ, আলোকবর্ষ কি দূরত্বের একক, মানে সূর্য থেকে আলোটা যেটা আসে সেইটার একক। তারপর হচ্ছে মেগা, মেগা মানে 1 মেগা সমান আমরা জানি 10 টু দি পাওয়ার কত 6। তারপর 1 অ্যাংস্ট্রম সমান আমরা কত জানি 10 টু দি পাওয়ার মাইনাস কত 10। আর এইখানে আমরা আলোকবর্ষ সমান আমরা কত জানি 9 পয়েন্ট সামথিং একটা আসবে কত 10 টু দি পাওয়ার কত 15 মিটার, 10 টু দি পাওয়ার 15 মিটার। আর এইখানটা হচ্ছে কত 10 টু দি পাওয়ার মনে হয় 17 মিটার বা এরকম একটা মান 19 মিটার হবে। এই যে পেক স্কেল না পার স্কেল, এটার মানটা সবচেয়ে বড়। আমি এখন মনে রাখতে পারছিলাম না, তো এটা আমি বলতে পারতেছিলাম। ওকে, তো এখানে ক্রমটা হলো কোনটা? সি নাম্বারটা। এটা তোমরা একটু দেখে নিও। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্ন দেখি। আমাদের বলছে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য কত হবে? গঠনমূলক ব্যতিচার, আমরা গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য যারা হচ্ছে আমার থিওরিটিক্যালি ক্লাসগুলো করে আসছে, দেখো দশা পার্থক্য কত হওয়া লাগবে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে। দেখো আমরা গঠনমূলক ব্যতিচার আমরা কি পড়ছি যে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য, পথ পার্থক্য কত হওয়া লাগে, বা ডাইরেক্টের মানটা 10 ল্যামডা হওয়া লাগে।
এটা হলে আমাদের কি হয়, পথ পার্থক্য গঠনমূলক ব্যতিচার গঠন। এটা কি আমাদের পথ পার্থক্য যদি কি n ল্যামডা হয়, বা আমরা এখানে আরেকটা বলতে পারি, সেটা হতে কি ডেল এক্স এর মানটা কি হতে পারে, যে 2n কত ল্যামডা বাই 2। এটা হলে আমরা কি করবে, গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করবে, তাই না? তাহলে আমাদের দশা পার্থক্যটা কত হওয়া লাগবে গঠনমূলক ব্যতিচারের জন্য? তাহলে আমরা এখানে বসাও। আমরা জানি কি পথ পার্থক্য এবং দশা পার্থক্যের সম্পর্ক কি, ডেল্টা ইকুয়াল টু 2 পাই বাই কত ল্যামডা ইনটু, এখানে সূত্রটা আমরা বসাও তো, n ল্যামডা বসাই দিতে পারো না, n ল্যামডা এখানে কেটে দাও, তাহলে তুমি কি পাইতেছো বলো তো, এখানে দশা পার্থক্য পাইছো 2n পাই, তাহলে আমরা কি পাইছি, দশা পার্থক্য হচ্ছে পায়ের কি জোড় গুণিতক, পায়ের কি জোড় গুণিতক। তাহলে এখানে কি পাবো, দশা পার্থক্যটা, দশা পার্থক্য হচ্ছে কি পায়ের কি, পায়ের জোড় গুণিতক, জোড় তক, এতটুকু পাইলাম, বুঝছো? এটুকু মনে রাখবা, দশা পার্থক্য কি হবে, পায়ের জোড় গুণিতক। তাহলে আমাদের কি অন্ধকার ব্যতিচারের ক্ষেত্রে কি আসবে, অন্ধকার, আসলে আমরা অন্ধকারটা একটু দেখি, বা হচ্ছে ধ্বংসাত্মক, ধ্বংসাত্মক ব্যতিচার। দেখো ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আমরা যে শর্তটা করছি, আমরা ধ্বংসাত্মক ব্যতিচারকে পথ পার্থক্য ডেল এক্স এর মানটা কি হবে বলতো, সেটা পড়ছো 2n প্লাস 1 ইন্টু কত ল্যামডা বাই কত 2। এটা পড়েছো, এখন এখানে তুমি পথ পার্থক্যটা বের করো, দশা পার্থক্যটা বের করো, তাহলে দেখো তো 2 পাই বাই কত ল্যামডা ইনটু এখানে কত 2n প্লাস 1 কত আসবে ল্যামডা বাই কত 2। তাহলে এখানে এই 2 এই 2 কাটা, এই ল্যামডা কাটা, তাহলে তুমি কি দশা পার্থক্যটা কত পাইতেছো, 2n প্লাস 1 ইনটু কত পাই। এটা হচ্ছে আমাদের কোনটার ক্ষেত্রে পাবো, এটা হচ্ছে আমাদের অন্ধকার বা ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কার জন্য, ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য, ধ্বংসাত্মক ব্যতিচার, বুঝছো? আশা করি এটা তোমার ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি, এটা আমরা একটু বড়, এটা আমরা পরে করবো, হ্যাঁ বুঝছো? দেখো এটা আসো, কি বলছে, এটা আমাদের ষষ্ঠ চ্যাপ্টার থেকে আসছে। দেখো তুমি প্রশ্নটা একটু পড়ো, তারপর আনসার করার চেষ্টা করো, নিজে আনসার করো। দেখো এল দৈর্ঘ্যের এবং এ প্রস্থচ্ছেদের একটি তার ঝুলানো আছে, কি বলছে দেখো, এল দৈর্ঘ্যের আমাদের বলছে এল দৈর্ঘ্যের এ প্রস্থচ্ছেদ ক্ষেত্রবিশিষ্ট একটি তারকে ঝুলানো আছে, এর মুক্ত প্রান্তে যদি m বরের একটি বস্তু ঝুলিয়ে দিলে তারটির দৈর্ঘ্য পরিবর্তন হয় কত L1। তাহলে ইয়ং গুণাঙ্কের মান কত, দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু হয় L1। তো বলছে ইয়ং গুণাঙ্কের মান কত, এখন কথা হলো আমরা এইটা বের করব, আমাদের দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন, কি বলছে দেখো, আমাদের একটাকে বলছে ঝুলিয়ে দিলে তারটির দৈর্ঘ্য পরিবর্তন হয় কত L1। তাহলে আমরা কি ইয়ং গুণাঙ্কের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারবো বলো তো, দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে আমরা একটা জিনিস পড়ে আসছি না, এখান থেকে আমরা একটা জিনিস বললাম, আমরা এইখানে একটা সূত্র ছিল দৈর্ঘ্য ইয়ং গুণাঙ্ক, যদি আমাদের এইখানে টুকু দৈর্ঘ্য হয় এল, এবং এখানে যদি আমরা এম বল একটা বস্তু বা বল প্রয়োগ করি, এফ বল প্রয়োগ করি, তখন দৈর্ঘ্যটা কি কতটুকু বৃদ্ধি পাবে, সে এইখান থেকে তার সাম্য অবস্থান থেকে স্মল এল পরিমাণ বৃদ্ধি পায়। এখন দেখো এখানে যখন স্মল পরিমাণ বৃদ্ধি পাইতেছে তখন ক্ষেত্রফল স্থির থাকবে। আমরা ইয়ং এর গুণাঙ্ক অনুসারে y ইকুয়াল টু আমরা কি পড়ছিলাম বলতো, হচ্ছে কি f ডিভাইডেড বাই কত fl ডিভাইডেড বাই a স্মল l। তাহলে এখন দেখো f এর মানটা তো কত, এখানে পর বস্তুটা বর ঝুলাইছে কত m বর, তাহলে f সমান কত পাবা mg পাবা না, তাহলে এখানে বসাও mg, এখানে ক্যাপিটাল L, নিচে কত আসবে a, এখানে কতটুকু বৃদ্ধি পাইছে l এর মান L1 না, এখানে L1, তাহলে আনসার কত হবে y ইকুয়াল টু এত, এটা হবে আনসার, বুঝছো? তাহলে এটার আনসারটা কত আমাদের, এটার আনসারটা হচ্ছে দেখো আমাদের হচ্ছে বি নাম্বারটা। ওকে, তো চলো এখানে বলছে 2 ওহম রোধ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য এবং কি ব্যাসার্ধ দ্বিগুণ করলে তারটির রোধ কত হবে। এখানে বলছে 2 ওহম রোধের একটি তারের দৈর্ঘ্য এবং কি ব্যাস দ্বিগুণ করলে তারটির রোধ কত হবে। এখন আমাদের এইটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো আমরা একটা তার চিন্তা করতে পারি, এটা হচ্ছে আমাদের একটা তার, এই তারটার একটা দৈর্ঘ্য আছে,
চিন্তা করো এই দৈর্ঘ্যটা কত এল, এখান থেকে এইটুকু তারের দৈর্ঘ্য এল এবং এটার একটা রোধ হচ্ছে সেটা কত 2 ওহম। এখন ধরো আমরা এই ক্ষেত্রে এটার আপেক্ষিক একটা রোধ থাকবে না, এই আপেক্ষিক রোধ কত রো, তাহলে আমরা রো সমান কত জানি আর এল ডিভাইডেড বাই কত এ। আমরা কি বলছিলাম আর প্রপোর্শনাল এল আর প্রপোর্শনাল কত 1/a, তাহলে আমরা এখানে কি পাবো এ পাবো। তাহলে আমরা এতটুকু যদি পাই তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখন দেখো তো এখান থেকে আমরা কি বের করতে পারবো, আমরা বের করব আমরা এখানে কি পাবো আর এ ডিভাইডেড বাই কত এটা পাবো, তাই না? আমাদের এতটুকু পাইতেছি আর এ ডিভাইডেড বাই এল পাইতেছি, এটা হচ্ছে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ। দেখো আপেক্ষিক রোধ যদি এতটুকু হয় তাহলে আমরা এখান থেকে এই অবস্থায় আসবো, তাহলে আমরা এখান থেকে আমরা কি করতে পারবো আরেকটা সম্পর্ক চিন্তা করতে পারবো, এইখান থেকে আমরা এটার কি দৈর্ঘ্যটা কি করছি আগের থেকে দ্বিগুণ করছি, তাহলে এল ছিল তাহলে এলটা কত হয়ে গেছে এল 1 হয়ে গেছে 2l, এখানে ব্যাস ছিল ধরে নাও আমাদের আর, এখানে আমরা ব্যাসটা এখন কি হয়ে গেছে ক্যাপিটাল আর, এখন ব্যাস হয়ে গেছে কত 2r। তাহলে এখন আমার কাজ কি, এখান থেকে আমরা একটা সূত্র লিখতে পারি না, রো ইকুয়াল টু r1 কত পাই মিটার স্কয়ার, পাই কত সরি পাই আর স্কয়ার, আমরা কি জানি এটার ব্যাস কত পাই আর স্কয়ার ডিভাইডেড বাই কত এখানে এল, এতটুকু পাইলে। এখন দেখো আমরা সেম ভাবে এইটার জন্য আমরা কি সেম সূত্রটা লিখবো, রো ড্যাশ সরি রো তো সমানই থাকবে না একই জিনিস, তাহলে রো ইকুয়াল টু r2 পাই মানে কত পাই তো পাই আর এর মান কত আগেরটার দ্বিগুণ হয়ে গেছে, আগেরটা আমরা r2 তো রাখবো, তাহলে আমরা r2 জায়গায় কত লিখবো 2r1 বা r লিখি যাই লেখো ইনটু পাই ইনটু কত পাই আর এর মান কত, আর দেখো ব্যাসার্ধ যদি আমাদের দ্বিগুণ হয়ে যায়, ব্যাস যদি দ্বিগুণ হয় তো ব্যাসার্ধ কত একটা আর হবে না, এখানে কত রাখবা আর লিখবা, তাহলে এখন বলো স্মল আর লেখো, তাহলে ভালো লাগবে কি লিখবা স্মল আর। তো এখানে আমাদের কত আসতেছে, এখানে আসতেছে আমাদের কি হচ্ছে তো দেখো আমরা কত পাইলাম এতটুকু পাইলাম, আর এখানে কত আসবে এল এর মানটা কত আগেরটার দ্বিগুণ, তাহলে 2l। তাহলে দেখো আমরা সবগুলাকে এক পাশে রাখো, দেখো তাহলে আমরা কি 2 আর এখানে স্কয়ার দেখো পাই, তাহলে আমরা পাই আর স্কয়ার আর ডিভাইডেড বাই কত এল, তাহলে এখানে 2 এই 2 কাটো, তাহলে তুমি কি রো ড্যাশটা যেটা পাইতেছো সেটা এতটুকু পাইলা, উভয় পাশে আমরা এখানে কি রো এর মানটা এতটুকু পাইলা, আমরা বের করবো কার মান r2 এর মানটা বের করবো না, এখান থেকে আমরা r2 এর মানটা বের করবো, সরি আমি এখানে r1 এর মান দিয়ে দিচ্ছি, তাহলে এখানে কত আসবে r2 এর মানটা বের করবো। তাহলে দেখো যখন আমরা r2 এর মান বের করবো তাহলে উভয় পাশে কি সমান না, এইটা এই পাশেরটা সমান, তুমি যদি সমান থাকে তাহলে এই পাশে লেখ r1 রো পাই আর স্কয়ার r1 স্কয়ার ডিভাইডেড বাই কত l, এই পাশে কত ব্যাস কি করছে আগেরটার দ্বিগুণ করে ফেলছে, আগেরটার যদি আমি ব্যাস d ধরি এটার ক্ষেত্রে ব্যাসার্ধটা আমার কি হবে আর এর মানটা কত হবে d/2 হবে, তাই না? এখন এটা যদি আমরা ব্যাস কি করি আগেরটার দ্বিগুণ না, তাহলে আমরা 2d ইকুয়াল কত আসবে, তাহলে আমরা কত আসবে আর ব্যাসার্ধ আসবে কত শুধু d আসবে, ব্যাসার্ধ কি আসবে শুধু d। তাহলে দেখো আমরা এইখানেটুকু কি পাবো, তাহলে এখানে আমরা পাবো কি হচ্ছে d/2 স্কয়ার, আর এই পাশে কত পাবো, এই পাশে পাবো কি হচ্ছে r2 পাই, তাহলে কত d স্কয়ার ডিভাইডেড বাই কত আগেরটার দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে কত 2l কাটো, এখান থেকে d স্কয়ার এখান থেকে d স্কয়ার কাটো, এখান থেকে পাই এখান থেকে পাই কাটো, তো তুমি বের করবা কার মান r2 এর মান, তাহলে r2 ইকুয়াল
দেখো এইখানে 2 আছে না, এখানে কত আসবে? আচ্ছা আমরা এটাকে একবার লিখে নিই। তো আমরা এখানে একবার যদি লিখি তাহলে আমরা এখানে কি পাবো বলতো? এটা আমরা পাবো কি হচ্ছে r1 বাই কত 4 ইকুয়াল কত আসবে r2 বাই 2। তাহলে আমরা এখানে কাটাকাটি করে 2 পাবো। তাহলে আমরা আগেরটা কি পাইছো? তাহলে আমরা এখানে r2 টা পাবো, আগে যতটুকু পাইছো তার অর্ধেক, তাহলে r1 ডিভাইডেড বাই কত 2, তাহলে ভাগ করলে কত পাবা 0.5 ইনটু কত r1। দেখো 0.5 ইনটু r1 এর মান কত 2 না, এটা গুণ করো তাহলে কত পাবো 1, তাহলে এতটুকু পাই। তাহলে आंसर কোনটা? आंसर হচ্ছে এ নাম্বারটা, হয়েছে বি নাম্বারটা। তো চলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো একটু বড় বড়।